आउटलाइंस जी सर। এই পেজ নাম্বারটা অবশ্য বাটারের জন্য, তোমরা ক্রিমের জন্য এর আগের অধ্যায়টাই আর কি, ইমিডিয়েট আগের অধ্যায়টাই। দেখা যায় তো না? আরেকটা বই আছে, সেটা হচ্ছে ডেইরি টেকনোলজি ইন দ্য টপিকস এন্ড সাবটপিকস বাই জেসিটি ভ্যান্ডেনবার্গ। এই বইটা ভালো। স্যার নামটা যদি আবার একটু বলতেন। ডেইরি টেকনোলজি ইন দ্য ট্রপিক্স এন্ড সাবট্রপিক্স। রাইটার হচ্ছে জেসিটি ভ্যান্ডেনবার্গ। লাইব্রেরিতে গেলে ভ্যান্ডেনবার্গের বই বললেই সবাই বের করে দিবে আর কি। এই দুইটা বই বাটারের মোটামুটি পড়ো, আর এরপরে তো স্যার পড়াবেন, স্যার তো অনেক ডিটেলস পড়ান। এটা একটু সবাইকে জানাই দিও, হ্যাঁ? তোমাদের সবাই আসেনি এখনো। তোমাদের অ্যাটেন্ডেন্সটা গুগল ফর্মে দিয়ে দাও। লিংক পাইছো? না স্যার, এখনো আসেনি। এখন আশিক স্যার মানে শুরু করছিলেন যে ফ্যাট রিচ ডেইরি প্রোডাক্ট। তো ফ্যাট রিচ ডেইরি প্রোডাক্টের মধ্যে তোমরা একটা পড়ছো ক্রিম, রাইট? আজকে আমরা আরেকটা ফ্যাট রিচ ডেইরি প্রোডাক্ট সম্পর্কে পড়বো, সেটা হচ্ছে বাটার। বাটার কি আমরা তো মোটামুটি জানি সবাই, জানি না? এই রেসপন্স করো না কেন? আমার কথা শোনা যায়? এই আমার কথা শোনা যায়? জি স্যার, শোনা যাচ্ছে। জি স্যার। না, কথা মাঝে মধ্যে রেসপন্স করো, না হলে তো কিছু বোঝা যায় না যে শোনা যাচ্ছে কিনা। আমরা এই ফ্যাট রিচ ডেইরি প্রোডাক্ট গুলোর মধ্যে আজকে আমরা পড়বো বাটার। বাটার হচ্ছে একটা ফ্যাট রিচ ডেইরি প্রোডাক্ট। আমরা ক্রিমে কত পার্সেন্ট ফ্যাট অ্যাটলিস্ট থাকতে হবে, তাহলে সেটাকে ক্রিম বলবো? 18%। আর ম্যাক্সিমাম কত থাকতে পারে? স্যার 80% 79% কিন্তু আচ্ছা, স্যার 79 পর্যন্ত, কিন্তু 85 পর্যন্ত হলে স্যার অয়েল ইন ওয়াটার টাইপ হলে সেটা ক্রিম বলা হয়। আচ্ছা, তোমরা তো তাহলে এই যে অয়েল ইন ওয়াটার, ওয়াটার তারপরে হচ্ছে ওয়াটার ইন অয়েল, ইমালশন, এগুলো তো জানো, তাই না? এগুলো কি জানো? জি স্যার। তাহলে তো আজকে ক্লাস তাড়াতাড়ি যাবে আর কি। আচ্ছা, আসো আমরা বাটার সম্পর্কে আলোচনা শুরু করি। খুব সংক্ষেপে যদি বলা হয়, বাটার হচ্ছে একটা ফ্যাট রিচ বা ফ্যাট কনসেন্ট্রেট ডেইরি প্রোডাক্ট, যেখানে অবটেইন বাই চার্নিং ক্রিম। এই টার্মটা খুব মনে রাখবা যে চার্নিং ক্রিম। বাটার হতে গেলে তাকে চার্নিং করতেই হবে। এই মেইনলি আমরা আজকে এই যে চার্নিং করব কিভাবে, এটার উপরে আজকে আমাদের পড়াশোনাটা হবে। তারপরে গ্যাদারিং ফ্যাট ইনটু এ কম্প্যাক্ট মাস, দেন ওয়ার্কিং ইট, এটাই হচ্ছে বাটার। যদি খুব সংক্ষেপে বলা হয় তাহলে কি, বাটার একটা ফ্যাট রিচ ডেইরি প্রোডাক্ট
যেটা ক্রিম চার্নিং এর মাধ্যমে আসে, এবং এখানে কি হয়, ফ্যাটটাকে একটা কম্প্যাক্ট মাস আকারে নিয়ে আসা হয়, মানে একটা সলিড ফর্মে আসে এবং এটাকে ওয়ার্কিং করা হয়। তো যেহেতু চার্নিংটা গুরুত্বপূর্ণ, এখানে আসলে চার্নটা কি এটা আমরা একটা জানি। চার্নকে অনেক সময় বাটার চার্নও বলা হয়। A butter churn is a device that allow you to convert cream into butter. ক্রিমকে বাটার করতে পারে এরকম একটা ডিভাইস হচ্ছে বাটার চার্ন। বেসিক্যালি বাটার চার্ন মানে বেসিক্যালি এই বাটার চার্নটা কি করে, চার্ন দ্য ক্রিম টু দ্য পয়েন্ট হোয়ার মানে ক্রিম ডিভাইডস ইনটু বাটার এন্ড বাটার মিল্ক। মানে বাটার এবং বাটার মিল্কে পরিণত করে ক্রিমটাকে, এটাই হচ্ছে চার্ন। আমরা যদি সহজভাবে বলি, চার্ন হচ্ছে এমন একটা জিনিস যেটা ক্রিমকে একটা কন্টিনিউয়াস এজিটেশন দেবে। এই কন্টিনিউয়াস এজিটেশন এটা যে কোনো ভাবে দেওয়া যেতে পারে। যেমন দেখো তোমরা এখানে যদি দেখো, এখানে ব্যারেল টাইপ চার্ন আছে, প্যাডল চার্ন আছে, প্লাঞ্জার চার্ন আছে, আবার এখানে দেখো প্লাস্টিকের চার্ন আছে, এটা আবার মাটির পাত্রের মধ্যেও চার্ন আছে। এইটা ছিল একদম প্রথম দিকে যখন বাটার, আমি তোমাদের ডেইরি, এক সেকেন্ড, হ্যালো, চার্নটা ছিল তখন চার্নের আকার ছিল এরকম, উডেন চার্ন ইউজ করা হতো। এই যে দেখো এখানে একটা মহিলা বাটার তৈরি করছে। বাটারের যে ইতিহাস বা হিস্ট্রি, এটা কিন্তু বাটার তৈরি সরি, আমার কথা শুনতে পাচ্ছ? না স্যার, মাঝখানে আটকে গেছি। শুনছো কি? জি স্যার, বাটার হিস্ট্রি, চার্নের হিস্ট্রিটা শুরু। আচ্ছা, বাটার আমরা মার্কেট মিল্কেও যখন তোমাদের হিস্ট্রি অফ ডেইরিং পড়াচ্ছিলাম তখন হয়তো বলছিলাম যে বাটারের ইতিহাস কিন্তু দীর্ঘ ইতিহাস। মোটামুটি খ্রিস্টপূর্ব 2000 বছর আগেও বাটার যে ছিল বা বাটার প্রোডাকশন হতো, এর মানে অস্তিত্ব খুঁজে পাওয়া যায় আর কি। তো দেখো ঠিক সেই সময়ে এখানে বাটার চার্নটা ম্যানুয়ালি বাটার তৈরি করা হতো, যেটা হচ্ছে প্লাঞ্জার টাইপের একটা বাটার চার্ন, উডেন তৈরি। ইভেন বাটার যদি কেউ তৈরি করতে চায়, চামড়ার ব্যাগ আছে না, এই লেদার ব্যাগগুলোর মধ্যে ক্রিম নিয়েও যদি কেউ কন্টিনিউয়াস এজিটেশন করে, এটা এখান থেকেও বাটার পেতে পারে। এটাও এক প্রকারের চার্ন। দ্যাট মিনস বাটার চার্ন এমন একটা ডিভাইস যেটা কিনা ক্রিমকে একটা কন্টিনিউয়াস এজিটেশন দিবে। আর এগুলো দেখো লার্জ স্কেলের, ইন্ডাস্ট্রিয়াল স্কেলের বাটার চার্ন। এখন যদি আমরা বাটারকে একটু সুন্দরভাবে ডিফাইন করি তাহলে কি বলা যেতে পারে, বাটার ইজ এ ক্লিন সাউন্ড ফুড প্রোডাক্ট মেড বাই গ্যাদারিং দ্য মিল্ক ফ্যাট বাই এনি ম্যানার। দ্যাট মিনস মিল্ক ফ্যাট গুলোকে একসাথে গ্যাদার করতে হবে। এটা সচরাচর করা হয় কি থেকে, ফ্রম সাওয়ার মিল্ক অর ক্রিম অর রাইপেন্ড ক্রিম। রাইপেন্ড ক্রিমটা কি, যেই ক্রিমের অ্যাসিডিটিটা ডেভেলপ করছে সেটাই হচ্ছে রাইপেন্ড ক্রিম। To a mass which include a small portion of natural milk constituent. এটা এমন একটা মাসে পরিণত করবে এই ক্রিম, তারপর দুধ অথবা রাইপেন্ড ক্রিমকে, যেখানে খুব কম সংখ্যক ন্যাচারাল কনস্টিটিউয়েন্ট থাকবে মিল্কের, উইথ অর উইদাউট, মানে এখানে ব্যবহার করা হতেও পারে নাও হতে পারে, সল্ট অর কালারিং ম্যাটেরিয়ালস। এখানে সল্ট অ্যাড করাও হতে পারে, সল্ট অ্যাড করলে সল্টেড বাটার, না অ্যাড করলে সল্টেড বাটার, আনসল্টেড বাটার। এখানে কালারিং ম্যাটেরিয়াল অ্যাড করা হতেও পারে আবার নাও হতে পারে, হুইচ কন্টেইনিং নট লেস দেন 80% বাই ওয়েট অফ মিল্ক ফ্যাট। তাহলে বাটারে কত পার্সেন্ট মিল্ক ফ্যাট থাকবে?
নট লেস দেন 80%। নট লেস দেন 80%, তার মানে অবশ্যই 80% বা তার উপরে। থাকতেই হবে। এখানে যদি মিল্ক ফ্যাট না থেকে অন্য ফ্যাট থাকে তাহলে কি বাটার হবে? নো স্যার। আমি ওখানে না স্যার। ভেজিটেবল ফ্যাট দিলাম, ভেজিটেবল অয়েল দিলাম, না স্যার। হবে না স্যার। লাইক একটা প্রোডাক্ট পাওয়া যায় যেটা ভেজিটেবল অয়েল দিয়ে তৈরি, সেটাকে বলা হয় মার্গারিন। নাম শুনে থাকতে পারো তোমরা। এখানে যে মার্গারিনে সচরাচর আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, দ্যাট মিন্স এই ভেজিটেবল অয়েল দিয়ে তৈরি করা হয়। আচ্ছা, আজকে আসো আমরা প্রত্যেকটা, আজকের পড়াশোনাটা আমরা একটু পিক্টোরিয়াল ভাবে করব। হ্যাঁ, তো দেখো স্যার আগের স্লাইডে একটা কোশ্চেন ছিল স্যার, বুঝি নাই। স্যার এই যে এখানে স্মল পোরশন অফ ন্যাচারাল মিল্ক কনস্টিটিউয়েন্টস, এটা কি স্যার? মানে একটু পোরশন অফ ন্যাচারাল মিল্ক কনস্টিটিউয়েন্ট বলতে মিল্কের মধ্যে কি কি থাকে? মিল্কের মধ্যে থাকে ময়েশ্চার থাকে, কেজিন থাকে, তারপরে হোয়ে প্রোটিন ল্যাকটোজ থাকে। থাকে, এগুলো খুবই স্মল পোরশনে থাকবে। জি স্যার। 1% মেবি অর 2%, নট মোর দেন 2% আর কি, এই পোরশনে থাকবে। আচ্ছা, মনে করো আমরা আজকে বাটার তৈরির প্রসিডিউরটা সম্পর্কে একটা পিক্টোরিয়াল ভিউ দেখবো। হ্যাঁ, তো ধরো এই যে এটা হচ্ছে একটা, দেখুন একটা কোম্পানি ধরে নাও তো, মিল্ক ভিটার যেহেতু সবচেয়ে আগে আসছে মিল্ক ভিটা, এই কারণে মিল্ক ভিটার ছবি। বাটার, বাটারে কি থাকে আমরা গত ক্লাস পর্যন্ত, মানে তোমাদের নলেজ এই পর্যন্ত আছে যে মিল্কে থাকে কি অয়েল ইন ওয়াটার ইমালশন, তার মানে পানির মধ্যে ফ্যাট গ্লোবিউল গুলা থাকে, তাই না? আমরা তো এই পর্যন্তই জানি। ক্রিমের মধ্যেও তাই থাকে, কিন্তু বাটারে এসে সেটা কি হয়? ওয়াটার ইন ওয়েল ইমালশন, দ্যাট মিন্স ওয়েলের মধ্যে ওয়াটার গুলো ডিসপার্স কন্ডিশনে থাকবে, তাই নয় কি? তার মানে কি মিল্কের মধ্যে কি ছিল? মিল্কের মধ্যে ছিল ফ্যাট গ্লোবিউল গুলাই ওয়াটারের মধ্যে ছিল, আর বাটারের ক্ষেত্রে আমরা দেখছি যে ফ্যাটের মধ্যেই ওয়াটার গুলো ডিসপার্স কন্ডিশনে আছে। এটা কিভাবে আছে আমরা আজকে একটু ডিটেলস দেখব। তার আগে চিন্তা করো যে এটা একটা বাথান অথবা একটা খামারির বাসা, এখানে মিল্কিং করছে খামারি, এরপরে সেই মিল্ক ট্রান্সপোর্ট করলো মনে করো নদী পথে অথবা সড়ক পথে হতে পারে। এরপরে এটা একটা রিসেপশন প্লান্টে মিল্কটা আসলো, আসার পরে এখানে ধরো প্ল্যাটফর্ম টেস্ট করা হচ্ছে, বিভিন্ন ধরনের, এখানে ধরো ল্যাক্টোমিটার রিডিং নেওয়া হচ্ছে, এখানে অর্গানোলেপটিক টেস্ট গুলো করা হচ্ছে, এরপরে ফ্যাট টেস্ট করা হলো, অথবা অটো অ্যানালাইজার দিয়ে মিল্কের একবারে মানে অ্যাপ্রক্সিমেট কম্পোজিশনটাই দেখা হতে পারে। এরপরে মিল্কটাকে ধরো মিল্ক রিসিভিং পয়েন্টে রিসিভ করা হলো। হ্যাঁ, আমি তোমাদের এই ছবিগুলো দেখাচ্ছি এই কারণে যে ছবিগুলো আমার কাছে যেহেতু ছিল, তোমাদের ফিল্ড সম্পর্কে একটা ধারণা হোক। তোমরা কি কোনো ডেইরি প্রসেসিং প্ল্যান্ট ভিজিট করেছো এর আগে? না স্যার। যদি ইন্ডাস্ট্রির একটা ছবি থাকে চোখের সামনে, বিষয়গুলো বুঝতে সহজ হবে আর কি, এই কারণে ছবিগুলো দেখাচ্ছি, একটু মনোযোগ দিয়ে দেখো। তো তাহলে আমরা মিল্ক অ্যানালাইসিস করলাম কেন? কারণ দুধের দাম দেওয়া হয় মিল্কের ফ্যাটের উপর ভিত্তি করে, এই কারণে আমরা মিল্কের কোয়ালিটিটা একটু দেখে নিলাম। এরপরে মিল্কটাকে রিসিভ করা হলো, এই যে দেখো এখানে স্ট্রেনিং করা হচ্ছে। এরপরে এই মিল্কটা ডাবল এটা হচ্ছে ওয়েইং ব্যালেন্স, এখানে মিল্কের ওয়েট নেওয়া হয়, এই অনুযায়ী দাম দেওয়া হয়। এরপরে স্ট্রেনিং এর পরে এখান থেকে মিল্কটা চলে যাবে পুরোপুরি মিল্ক প্রসেসিং ইউনিটের মধ্যে। মিল্ক প্রসেসিং ইউনিটের মধ্যে এই যে এটা হচ্ছে পাস্তুরাইজার। ধরো মিল্কটাকে আমরা পাস্তুরাইজ করলাম, করার পরে এই ভ্যাট গুলোতে রেখে দিলাম স্টোরেজের পরে। তো এখন দেখলাম যে আমাদের লিকুইড মিল্কের চাহিদা নাই, অথবা লিকুইড মিল্কটা আমাদের লাগছে না। তো সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে আমরা চিন্তা করলাম যে মিল্কটা ক্রিম সেপারেশন করব। তুমি যদি কোনো প্রসেসিং প্ল্যান্টে যাও এই সেটআপটা দেখতে পাবা। এই সেটআপের মধ্যে এটা হচ্ছে পাস্তুরাইজার, এইখানে দেখবা যে ক্রিম সেপারেটরটা থাকে। তো ধরে নাও এখানে আমার 2 লাখ লিটার মিল্ক আছে, কিন্তু সেটা বাজারে বিক্রি হচ্ছে না বা আমার এখন চাহিদা নাই, তখন আমি কি করব? তখন আমার কোন দিকে যেতে হবে? প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনে যেতে হবে। তো ধরো চিন্তা করলাম যে তখন আমি
ক্রিম সেপারেশন করব, সেপারেশন করে স্কিম মিল্কটাকে পাউডার করে ফেলবো আর ক্রিমটাকে আমি প্রিজার্ভ করব। তাহলে এই ক্রিম সেপারেটরের মাধ্যমে আমি ক্রিম সেপারেশন করলাম, যেটা তোমরা গত ক্লাস পর্যন্ত করছো। এই যে এটা হচ্ছে ক্রিম সেপারেটর, ঠিক আছে? আচ্ছা, ক্রিম সেপারেশনের সময় কি হয় বলো তো? কোন ফোর্সের মাধ্যমে ক্রিম সেপারেট হয়? সেন্ট্রিফিউগাল Centrifugal force. আচ্ছা, এখানে একটা জিনিস তোমাদের বলি, যে ক্রিম যে সেপারেট হয়, ক্রিম হচ্ছে মেইনলি ফ্যাট, যেটা সেটা হচ্ছে লাইটেস্ট পার্ট অফ মিল্ক। এটার স্পেসিফিক গ্র্যাভিটি সবচেয়ে কম। এটাকে যদি তুমি এক মিল্ককে যদি রাখো, গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণেও কিন্তু মিল্কের ফ্যাটটা উপরের দিকে বা কেন্দ্রের দিকে আসতে থাকবে। কিন্তু তুমি যদি এর সাথে সেন্ট্রিফিউগাল ফোর্স অ্যাড করো, তাহলে এই গ্র্যাভিটেশনাল যে ডিফারেন্সটা আছে সেটা আরো বহুগুণ বেড়ে যায়। এই কারণে দ্রুত সেপারেশন করা হয়। এই কারণে আমরা বলি যে ক্রিমকে সচরাচর সেন্ট্রিফিউগাল ফোর্সের মাধ্যমে সেপারেট করা হয়। এখানে কিন্তু দুইটা ফোর্সই কাজ করে। মেইনলি সেন্ট্রিফিউগাল যে ফোর্সটা, এইটা তোমার গ্র্যাভিটেশনাল ফোর্সের যে ডিফারেন্সটা এটাকে বেশি করে দেয়, এই কারণে ফ্যাটটা দ্রুত আলাদা হয়। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে আমরা এখানে ক্রিম সেপারেট করলাম। করার পরে এই ক্রিম ভ্যাটের মধ্যে, এই যে দেখো এখানে একটা মোটর আছে, এই ক্রিম ভ্যাটের মাধ্যমে আমরা ভ্যাটের মধ্যে ক্রিমটা রেখে দিলাম। এখন দেখতেছি যেমন এখন ক্রিমের কি ইউজ করব? এটা হয় ঘি, বাংলাদেশে তো ক্রিম বিক্রি হয় না, হয় ঘি তৈরিতে লাগে অথবা বাটার তৈরি করা হয়। তো এইখান থেকে, এই ভ্যাট থেকে পাইপলাইনের মাধ্যমে আমি এই যে এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল স্কেলের, কি এটা কি বলো দেখি, একটু আগে ছবি দেখাইছি। ক্রিম সেপারেট Churn. এটা হচ্ছে বাটার চার্ন। এই বাটার চার্নের মধ্যে আমি ক্রিম গুলো নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এই যে দেখো, এই বাটার চার্ন অবশ্য সম্পূর্ণ ফিল করা যায় না, এখানে 1/3 থেকে হাফ পর্যন্ত ফিল করা যায়। এর বেশি ফিল করলে বাটার হয় না অথবা লস হয়। তো ধরো এখানে আমরা এই যে ক্রিম দেখছো তো, তোমরা দেখছো না? এই যে ক্রিমটা অনেকটা এরকম হয়, ঠিক আছে? দুধের চেয়ে একটু ঘন আর কি। তো আমরা এখন পর্যন্ত কোথায় আছি? বাটার চার্নের মধ্যে আমরা ক্রিম নিছি, তাই ঠিক আছে? এরপরে দেখো এখানে চার্নিং হচ্ছে, এই যে বাটার চার্নটা ঘুরছে, এভাবে এভাবে ঘুরছে এটা, ঠিক আছে? যেহেতু চার্নিংটা ঘুরছে, তার মানে কি হচ্ছে? ক্রিমের উপরে একটা কন্টিনিউয়াস এজিটেশন দেওয়া হচ্ছে। একটা নির্দিষ্ট সময় পরে দেখবা বাটার গ্র্যানিউলস গুলা অনেকটা মটরশুটির দানার মতো বা পি দানার মতো বলে আর কি, ছোট ছোট দানা দানা আকার হয়ে যায়। এই যে দেখো এখানে দেখতে পাবা যে হোয়াইট ক্রিমটা কিন্তু অলরেডি ইয়েলোইশ ছোট ছোট দানায় পরিণত হয়েছে। তারপরে যখন বাটারটা হয়ে গেছে, তখন বাটার মিল্ককে কি বলে বলো তো বাংলায়? বাটার মিল্কের আরেকটা নাম কি? মাঠা। Matha. মাঠা। আরেকটু যদি ভালোভাবে মানে বাংলা ভাষায় আরো আঞ্চলিক ভাষায় বলো, ঘোল বলে আর কি। ঘোল বলা হয়। আচ্ছা, এই সেই বাটার মিল্ক বা ঘোলটা এখান থেকে বের করে নেওয়া হচ্ছে। তাহলে বাকি থাকলো কি? এই যে দেখো বাটারের গ্র্যানিউলস গুলা দেখতে পাইছো? এই যে এখানে বাটার। এখন যদি কেউ চিন্তা করে যে একটু সল্ট দিবে অথবা কালার দিবে। ম্যাটেরিয়ালস অ্যাড করবে, এখানে অ্যাড করতে হবে। অ্যাড করার পরে আর কয়েকটা রেভুলেশন এটা ঘোরাতে হবে, আর কয়েকবার ঘোরাতে হবে, কারণ এই ঘোরানোটাকে বলে ওয়ার্কিং। কারণ এর মধ্যে এখনো কিছু পরিমাণ পানি রয়ে গেছে। সেই পানিগুলো বের করে দেওয়ার পরে দেখবা যে বাটারটার এইরকম একটা স্ট্রাকচার চলে আসবে। বুঝতে পারছো? এই বাটারটাকে এখন ওয়েট করে এই যে এরকম ছোট ছোট ব্লক আকারে এই যে কোল্ড স্টোরেজ রুমে রেখে দেওয়া হয়। এই রুমের টেম্পারেচার হচ্ছে -20 থেকে -29 ডিগ্রি সেন্টিগ্রেড। সাধারণত -20 ডিগ্রি সেন্টিগ্রেডে বাটারকে প্রিজার্ভ করা হয়। এরপরে তোমার চাহিদা অনুযায়ী
তুমি এইভাবে বাটার কিউব তৈরি করে ধীরে ধীরে এই বাটার তৈরি করবা, প্যাকেট করবা। এই প্যাকেট গুলো তুমি তারপরে বাজারে আসবে। তাহলে বাটারের কি কি আসলো? প্রথমে মিল্কটাকে আমরা রিসিভ করলাম, তারপরে স্টোর করলাম, এরপরে ক্রিম সেপারেশন করলাম, ক্রিম সেপারেশনের পরে ক্রিম ভ্যাট থেকে ক্রিমটাকে আমরা বাটার চার্নে নিয়ে আসলাম, এরপরে চার্নিং করলাম, চার্নিং এর পরে প্যাকেজিং করে আমরা ফাইনাল বাটারটা পেলাম। ঠিক আছে? মোটামুটি একটা ধারণা তো হয়েছে নাকি? জি স্যার। একজনই কথা বলে দেখি, আর কেউ দেখতেছে না? আচ্ছা, তোমাদের শিটেও থাকবে, তারপরে এখানে দেখে নাও কয়েকটা স্ট্যান্ডার্ড আছে, যেমন FAO, WHO, কোডেক্স, FSSAI, PFA। এই টার্মগুলো তোমরা ফুড ইন্ডাস্ট্রিতে প্রায় পাবা। এই স্লাইডে একটা ছবি তুলে রাখতে পারো, এরাই সচরাচর ফুড প্রোডাক্টের স্ট্যান্ডার্ড গুলো দিয়ে থাকে। আচ্ছা, এখন যদি আমি অ্যাকর্ডিং টু FSSAI 2011 বলতে চাই, তাহলে বাটারটা কি? বাটার হচ্ছে একটা ফ্যাটি প্রোডাক্ট। সেটা কোথায় থেকে ডেরাইভ করছে? এক্সক্লুসিভলি ফ্রম মিল্ক অফ কাউ এন্ড বাফেলো অর ইটস প্রোডাক্ট, দ্যাট মিন্স ক্রিম, in the form of water in oil type of an emulsion। তাহলে বাটারের ইমালশনটা কি হবে? ওয়াটার ইন অয়েল টাইপ। ওয়াটার ইন ওয়েল। তাহলে 80% ফ্যাট থাকলে আমরা সেটাকে বাটার বলতে পারবো না, কারণ কি ক্রিমের মধ্যেও কিন্তু 80% ফ্যাট থাকে। কিন্তু তাহলে ইমালশনটা যদি ইমালশনটা যদি ফ্যাট ইন ওয়াটার হয়, তাহলে সেটাকে আমরা কি বলবো? ক্রিম। বলবো। আর যদি ইমালশনটা হয় ওয়াটার ইন ওয়েল, সেই ক্ষেত্রে আমরা এটাকে কি বলবো? বাটার। আমরা বলবো বাটার। এছাড়া এখানে আরো কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকবে, যে এখানে প্রিজারভেটিভ অ্যাড করলে শুধু কমন সল্ট, দ্যাট মিন্স সোডিয়াম ক্লোরাইড অ্যাড করা যাবে, কিছু ল্যাকটিক কালচার অ্যাড করা যাবে স্টার্টার কালচার হিসাবে, ফ্লেভারিং এজেন্ট হিসাবে ব্যাকটেরিয়া, কিছু ব্যাকটেরিয়াল কালচার অ্যাড করা যেতে পারে, কালারিং ম্যাটেরিয়াল হিসেবে NR2 বা ক্যারোটিন, দ্যাট মিন্স ন্যাচারাল সোর্সের যে কালারিং ম্যাটেরিয়াল গুলো আছে ফুড গ্রেড, সেগুলো ইউজ করা যাবে। কিন্তু ইট শুড বি ফ্রি ফ্রম এনিম্যাল অয়েল, ওয়াক্স এবং মিনারেল অয়েল। এখানে মিল্ক ফ্যাট ছাড়া অন্য কোনো ফ্যাট থাকা যাবে না। এবং প্লেজেন্ট টেস্ট হতে হবে, ফ্রি ফ্রম অফ ফ্লেভার এবং রেন্সিডিটি। এবং প্রত্যেকটা দেশের বাটারের জন্য একটা মাইক্রোবিয়াল রিকোয়ারমেন্ট আছে বা মাইক্রোবিয়াল অ্যাকসেপ্টেন্স আছে, এই লোড পর্যন্ত অ্যাকসেপ্ট করা যাবে। তো ঠিক সেই রিকোয়ারমেন্টটাকে ফুলফিল করতে হবে। এখন কোডেক্সের যদি ডেফিনেশনটা আমরা দেখি, সেই ক্ষেত্রে কি দেখবো? বাটার ইজ এ ফ্যাটি প্রোডাক্ট derived from exclusively from milk and or product obtained from milk, principally in the form of an emulsion of the type of water in oil। তার মানে এরাও মোটামুটি একই রকমই ডেফিনেশনটা দিচ্ছে। আচ্ছা, PFA ডেফিনেশনটা আমরা পরে দেখবো। এখন এই সবাই একটু মনোযোগ দিয়ে দেখো, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, যে বাটারে এবং ক্রিমের মধ্যে কি ডিফারেন্সটা হয়। সবাই যে ছবিটাতে দেখো, যে এটা হচ্ছে মিল্ক, মিল্কের মধ্যে এই সাদা সাদা পোর্শন গুলো দেখছো, এটা হচ্ছে ফ্যাট। এটাকে যদি তুমি সেন্ট্রিফিউগাল ক্রিম সেপারেশন করো, ক্রিম সেপারেশন করলে দেখবা যে মিল্কের মধ্যে এই পোর্শনে থাকবে ফ্যাট, দ্যাট মিন্স কালো পার্টটা হচ্ছে তোমার অ্যাকুয়াস ফেজ আর হোয়াইট রিপ্রেজেন্ট দ্য ফ্যাট পোর্শন। ঠিক আছে? তার মানে এখানে ফ্যাটের পরিমাণটা বেড়ে গেল, কারণ মিল্কে ছিল 4% ফ্যাট, আর এখানে এসে সেটা 30, 40, 50, 60% পর্যন্ত ফ্যাটে চলে গেল। এরপরে যদি চার্নিং করো, তাহলে দেখবা এই ফ্যাট গ্লোবিউল গুলো ধীরে ধীরে কাছে আসবে, এরপরে স্মল গ্রেইন তৈরি করবে। এরপর যদি আরো চার্নিং করো, সেক্ষেত্রে লার্জ গ্রেইন তৈরি হবে, এবং লাস্টে যদি ওয়ার্কিং করো, সেক্ষেত্রে বাটার তৈরি হবে, যে প্রসিডিউরটা আমরা একটু আগে দেখে আসলাম। ঠিক আছে? তাহলে মিল্ক থেকে ক্রিম হতে কি করতে হয়? ক্রিম সেপারেশন করতে হয়। কোন ফোর্সের মাধ্যমে?
সেন্ট্রিফিউগাল সেন্ট্রিফিউগাল ফোর্স। ক্রিম সেপারেশন হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্সের মাধ্যমে। আর ক্রিম থেকে যদি বাটার করতে চায় তাহলে কি করতে হবে আমাদের? চার্নিং করতে হবে। আর এই জন্য আমরা চার্নিংটা করব কিসের দ্বারা? বাটার চার্ন। চার্ন। আচ্ছা, এখন দেখো বাটার, ক্রিম, মিল্কের মধ্যে ডিফারেন্স। ধরে নাও এটা 1 গ্লাস মিল্ক। এই মিল্কের মধ্যে ফ্যাট গ্লোবিউল, কেজিন, হোয়ে প্রোটিন এবং মিল্কের যে ওয়াটার পোর্শনটা আছে সেইটা এটা। এখন এইখান থেকে যদি আমরা ক্রিম সেপারেশন করি তাহলে দেখা যাবে যে এর মধ্যে ক্রিমের দ্যাট মিন্স ফ্যাটের পোর্শনটা বেড়ে যাবে, সেখানে আদার্স পোর্শন খুবই কম পরিমাণে থাকবে। এরপরে যদি আমি সেটাকে চার্নিং করি তখন এই কনফরমেশনে আসবে, দ্যাট মিন্স ফ্যাটের মধ্যেই ওয়াটার পোর্শনটা অ্যাডেড থাকবে। আচ্ছা, এখানে একটা জিনিস তোমরা দেখো যে মিল্কের মধ্যে কি ছিল? ওয়েল ইন ওয়াটার ইমালশন। দ্যাট মিন্স এই পুরো ফেজটা যদি পানি হয় এর মধ্যে ফ্যাট গ্লোবিউল গুলা ডিসপার্স কন্ডিশনে থাকবে। আর বাটারের ক্ষেত্রে সেটা কি হচ্ছে? ওয়াটার ইন ওয়েল ইমালশন। দ্যাট মিন্স পুরো কন্টিনিউয়াস ফেজের মধ্যেই থাকবে হচ্ছে কি থাকবে? ওয়াটার থাকবে। অয়েল কন্টিনিউয়াস, ওয়াটারটা ডিসকন্টিনিউয়াস। ওয়াটারটা ডিসকন্টিনিউয়াস ফেজ বা ডিসপার্স ফেজে থাকবে। আচ্ছা, তাহলে তো একটা ট্রু সলিউশন কি, তারপরে ইমালশন কি, এটা তো তোমরা জানো। তারপরে দেখো যে এটা একটা ট্রু সলিউশন। সেখানে কি হয়েছে? ব্ল্যাক স্পট গুলো রিপ্রেজেন্ট করতেছে হচ্ছে ইন্ডিভিজুয়াল মলিকুল দ্যাট আর নট ক্লাম্প টুগেদার। দ্যাট মিন্স এই ছড়ায় ছিটায় আছে এই পোর্শন গুলো। এটা হচ্ছে ওয়াটারটা হচ্ছে কন্টিনিউয়াস ফেজ আর এই সলিড পার্টিকেলস গুলো হচ্ছে ডিসকন্টিনিউয়াস ফেজে আছে, কিন্তু তারা ক্লাম্প করে না। এটা হচ্ছে একটা ট্রু সলিউশন, যেমন ল্যাকটোজের সলিউশনটা। এরপরে হচ্ছে ওয়াটার ইন ওয়েল ওয়েল ইন ওয়াটার ইমালশনটা কিরকম? এই যে এরকম, যেটা আমরা এর আগে দেখলাম যে ফ্যাট গ্লোবিউল গুলো বা ফ্যাটের ড্রপলেট গুলো এই ওয়াটারের মধ্যে ডিসপার্স কন্ডিশনে থাকবে। আর বাটারের ক্ষেত্রে কি হবে? এই ওয়েলটাই থাকবে কন্টিনিউয়াস ফেজে আর ফ্যাট ওয়াটারের ড্রপলেট গুলো বা এয়ার বাবল গুলো এরকম ডিসপার্স কন্ডিশনে থাকবে। এইটুকু তো ক্লিয়ার, তাই না? জি স্যার। আমি একই ছবি অন্য বিভিন্ন ভাবে দেখাচ্ছি যে যেটাতে ক্লিয়ারলি বুঝতে পারো। যখন এই বেসিকটা জানবা তখন পুরো প্রসেসটা পড়তে তোমাদের খুব ভালো লাগবে, যে প্রত্যেকটা পয়েন্ট ধরতে পারবা। আচ্ছা, টেক্সটটা না বলি। আচ্ছা, প্রথমে তারপরে একটু শুনে রাখো তোমরা যে কি সচরাচর আমরা এখন পর্যন্ত জানলাম কি ফ্যাট গ্লোবিউলস আর ডিসপার্সড ইন ওয়াটার ফেজ। এটা থাকে কিসের মধ্যে? মিল্ক এবং ক্রিমের মধ্যে। আর বাটারের মধ্যে থাকে কি? ফ্যাটের ওয়াটারটা থাকে ফ্যাটের মধ্যে ডিসপার্সড কন্ডিশনে। আচ্ছা, তাহলে কন্টিনিউয়াস ফেজে কি থাকে? বাটারের কন্টিনিউয়াস ফেজে কি থাকে? ওয়েল থাকে স্যার। ওয়াটার, বাটার আর বাটারে মিল্কে ওয়েল আর ডিসকন্টিনিউয়াস ওয়াটার। বাটারে মিল্ক না। ফ্যাটটা কন্টিনিউয়াস ফেজ। গুড। বাটারের মধ্যে মিল্ক ফ্যাটটা থাকবে কন্টিনিউয়াস ফেজে এবং এর মধ্যে যে বিভিন্ন অ্যাকোয়াস ড্রপলেট ফ্যাট, তারপরে হচ্ছে এয়ার বাবলস, এগুলো থাকবে ডিসকন্টিনিউয়াস ফেজে বা হচ্ছে ডিসপার্সড কন্ডিশনে। আচ্ছা, বাটার সচরাচর কিভাবে তৈরি করা হয়? চার্নিং এর মাধ্যমে তৈরি করা হয়। কি কি চার্নিং করে? মিল্ক, সাওয়ার অথবা সুইট ক্রিম দ্বারা, মানে রাইপেন্ড ক্রিম অথবা সুইট ক্রিম দ্বারা এটাকে চার্নিং করে তৈরি করা হয়। চার্নিংটা কি দেয়? চার্নিংটা দেয় ভিগোরিয়াস এজিটেশন। এই এজিটেশনের ফলে কি হয়? এই ক্রিমের মধ্যে কিছুটা এয়ার ইনকর্পোরেট হয়। এই এয়ারটা ইনকর্পোরেট হওয়ার কারণে এবং এই কন্টিনিউয়াস এজিটেশনের কারণে ফ্যাট গ্লোবিউল টু কালেক্ট দ্য সারফেস অফ দ্য এয়ার বাবল, এই ফ্যাট গ্লোবিউল গুলো এয়ার বাবলের সারফেসে জড়ো হতে শুরু করে। এরপরে দ্য ফ্যাট গ্লোবিউল কোলিড এন্ড কলিসেন্স দাস ফর্মিং স্মল ক্লাম্প। এরপরে ফ্যাট গ্লোবিউল গুলো একটার সাথে আরেকটা ধাক্কা খায়, পরে একসাথে জমা হতে শুরু করে এবং স্মল ক্লাম্প তৈরি করতে থাকে। এরপরে
এই স্মল ক্লাম্প গুলো যখন আবার পরস্পরের সাথে ধাক্কা খায় তখন লার্জ ক্লাম্প ফর্ম করে এবং তখন সেগুলো আমরা খালি চোখে দেখতে পাই কেমন আকারে, এই মটরশুঁটি দানা আকারে। তারপরে সেটাকে যদি ওয়ার্কিং করা হয় তখন একটা সলিড মাস চলে আসে। এখন এই যে এইটা দেখো, এটা ধরো এক গ্লাস ওয়াটার বা এটা ধরো ক্রিম। এই ক্রিমের মধ্যে দেখো ফ্যাট গ্লোবিউল, এগুলো যদি এক একটা ফ্যাট গ্লোবিউল হয়, এই ফ্যাট গ্লোবিউল গুলোর মধ্যে এই যে দেখো লম্বা লম্বা এই যে পার্ট গুলো দেখতে পাচ্ছ, এটাকে ধরো ক্রিস্টাল। তার মানে ক্রিমের মধ্যে যে ফ্যাট গুলো থাকে সেই ফ্যাট গুলো কিছু থাকে ক্রিস্টাল গ্লোবুলার ফর্মে থাকে, তবে ফ্যাট গ্লোবিউলের মধ্যে কিছু ফ্যাট থাকে লিকুইড কন্ডিশনে, কিছু ফ্যাট থাকে ক্রিস্টাল ফর্মে। কি কি ফর্মে থাকে বলো দেখি? কিছু থাকে লিকুইড ফর্মে, ক্রিমের মধ্যে। আচ্ছা সবার আগে বলো ক্রিমের মধ্যে ফ্যাট কি পোর্শন কিভাবে থাকে? গ্লোবিউলার আকারে থাকে বা ফ্যাট গ্লোবিউল আকারে থাকে। এই গ্লোবিউলের মধ্যে কিছু ফ্যাটের কিছু অংশ থাকে তোমার লিকুইড ফর্মে, কিছু থাকে ক্রিস্টাল ফর্মে। কারণ কি তোমরা ডেইরি কেমিস্ট্রিতে পড়ছো যে এক এক ফ্যাটে অ্যাসিডের মেল্টিং পয়েন্ট এক এক রকম। কারো আছে 4 ডিগ্রি 10 ডিগ্রি, কারো আছে 60 ডিগ্রি 70 ডিগ্রি মেল্টিং পয়েন্ট। তো যাদের মেল্টিং পয়েন্ট কম তারা লিকুইড ফর্মে থাকে, আর যাদের মেল্টিং পয়েন্ট বেশি তারা ক্রিস্টাল ফর্মে থাকে। তো ফ্যাট গ্লোবিউল গুলো এভাবেই থাকে। যখন এখানে এজিটেশন দেওয়া হয়, দ্যাট মিন্স চার্নিং করা হয়, ভিগোরিয়া, তাহলে কি বলছে এখানে দেখো, চার্নিং ক্রিয়েটস ভিগোরিয়াস এজিটেশন, যেটা কি করে ইনকর্পোরেট এয়ার। এই যে দেখো এখানে এয়ারের ড্রপলেট ইনকর্পোরেট করেছে এবং কজিং দ্য ফ্যাট গ্লোবিউল টু কালেক্ট এট দ্য সারফেস অফ দ্য এয়ার বাবল। এই যে দেখো তখন ফ্যাট গ্লোবিউল গুলো এই এয়ার বাবলের চারপাশে জমা হতে শুরু করে, যেগুলো কিনা ক্রিমের ক্ষেত্রে এরকম ডিসপার্সড কন্ডিশনে ছিল। বুঝতে পারছো কি আমার কথা? জি স্যার। ক্রিমের মধ্যে ফ্যাট গ্লোবিউল গুলো এরকম ডিসপার্সড কন্ডিশনে ছিল, কিন্তু যেহেতু বাটারের ক্ষেত্রে আমরা চার্নিং করছি, এই চার্নিং শুরু করতে এখানে এয়ার ইনকর্পোরেট হয়েছে। দ্যাট মিন্স বাটার ক্রিমের মধ্যে এয়ার ড্রপলেট তৈরি হয়েছে, সেই ড্রপলেট গুলোর চারপাশে এই যে ফ্যাটের গ্লোবিউল গুলো ধীরে 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 জমা হচ্ছে। এখন সচরাচর আমরা জানি ক্রিমের যে কেজিন মাইসেলস গুলো একটা মাইসেল আরেকটা মাইসেলকে বিকর্ষণ করে, একটা ফ্যাট গ্লোবিউল আরেকটা ফ্যাট গ্লোবিউলকে বিকর্ষণ করে। কেন বিকর্ষণ করে বলো দেখি? কারণ ফ্যাট গ্লোবিউলের মেমব্রেনের মধ্যে কি থাকে বলো? ফসফোলিপিড থাকে। কি থাকে? ফসফোলিপিড বাইলেয়ার। ফসফোলিপিড বাইলেয়ার। এই ফসফোলিপিড বাইলেয়ারের কারণে একটা ফ্যাট গ্লোবিউল আরেকটা ফ্যাট গ্লোবিউলকে বিকর্ষণ করে। এই বিকর্ষণ করার কারণেই দুধের মধ্যে ইমালশনটা ধরে থাকে, কিন্তু আদারওয়াইজ ফ্যাট গ্লোবিউল গুলো একসাথে অ্যাটাচ হয়ে যেত। তাহলে বাটারের ক্ষেত্রে এই ফ্যাট গুলো একসাথে হচ্ছে কিভাবে? এটা একটা প্রশ্ন না? যখন আমরা বাটারকে ক্রিমকে চার্নিং করছি, এই যে এখানে দেখো চার্নিং করার ফলে এই যে এখানে এয়ার বাবল তৈরি হচ্ছে এবং এই যে ক্রিমে ফ্যাট গ্লোবিউলের চারপাশের যে লেয়ার গুলো, এই যে এখানে যে লেয়ার গুলো ছিল সেই লেয়ার গুলো কিন্তু ভেঙে যাচ্ছে। ভেঙে যাওয়ার ফলে ফ্যাট গ্লোবিউল গুলো একটা আরেকটার সাথে যখন ধাক্কা খাচ্ছে তখন কি হচ্ছে? একটা আরেকটার সাথে জোড়া লেগে যাচ্ছে, কলিসেন্স হচ্ছে। এর ফলেই কিন্তু এই যে দেখো এখানে এই ফ্যাট গ্লোবিউলের সাথে যখন প্রচন্ড বেগে বাড়ি খাচ্ছে তখন কিন্তু এই দুটো এভাবে অ্যাটাচ হয়ে যাচ্ছে। এই অ্যাটাচের পরে দেখো প্রথমে এখানে একটা ইমালশন ফর্মে ছিল, এরপরে এখানে কলিড হলো। কলিডেড হওয়ার ফলে কি হলো? ফ্যাট দুটো জোড়া লাগলো। এরপরে এরা যখন কয়েকটা ফ্যাট একসাথে জোড়া লাগলো, এই প্রসেসটাকে আমরা বলছি কি? ফ্লোকুলেশন। এই সময় এই কন্ডিশনটা যখন হবে তখন কি হবে? ভিজিবল ইন দ্য ফর্ম অফ স্মল ফ্লেক, খুবই ছোট ছোট আকারে যখন দেখা যাবে আর কি। এর পরের স্টেজটা হচ্ছে কলিসেন্স।
কোলিসেন্সটা হচ্ছে কি, যে ফ্যাট ড্রপলেটের মধ্যেই ফ্যাট ড্রপলেট গুলো এত বড় হয়ে গেছে যে এর মধ্যেই তখন ওয়াটার পোর্শনটা এর ভিতরে ডিসপার্সড হতে শুরু করছে, এবং লাস্ট স্টেজে এসে দেখা যাচ্ছে যে এই ড্রপলেটের মধ্যে সবগুলো ড্রপলেট একত্রে জড়ো হয়ে একটা বড় ফ্যাট গ্লোবিউল তৈরি করছে। তাহলে আমরা যদি এখন পর্যন্ত কি শিখলাম বলো দেখি। বাটার হচ্ছে একটা ফ্যাট রিচ ডেইরি প্রোডাক্ট, যেখানে কিনা চার্নিং এর মাধ্যমে ক্রিম, মিল্ক অথবা সাওয়ার ক্রিমকে চার্নিং করে বাটার তৈরি করা হয়। যেই বাটারের মধ্যে ফ্যাট থাকবে কত পার্সেন্ট? Not less than 80%. কত? Not less than 80%. Not less than 80%. That means 80% or above. এবং এখানে আরেকটা শর্ত আছে, সেটা হচ্ছে ময়েশ্চার Emulsion. পার্সেন্টেজ থাকতে পারবে সর্বোচ্চ 16%। দ্যাট মিন্স 16% এর নিচে থাকতে হবে ময়েশ্চার পার্সেন্টকে। তখন আমরা সেটাকে, এবং ইমালশনটা কি হবে? Water in oil type. ওইটা ওয়াটার ইন অয়েল টাইপ ইমালশন হবে। আচ্ছা, এখন বাটারের স্ট্রাকচারটা যদি আমরা দেখি, যে বাটারের স্ট্রাকচারটা দেখো, এই যে হলুদ যে পোর্শনটা দেখছো, এটা ধরে নাও লিকুইড যে ফ্যাট আছে সেই ফ্যাটটা, ঠিক আছে? এই যে গোল যে পোর্শনটা দেখছো এবং তার মধ্যে লম্বা লম্বা যে মানে ব্ল্যাক কালারের যে দাগগুলো দেখছো, এটাকে ধরো হচ্ছে ফ্যাট গ্লোবিউল, যার মধ্যে কিছু ফ্যাট আছে ক্রিস্টাল ফর্মে, কিছু ফ্যাট আছে তোমার লিকুইড ফর্মে। আর এটা হচ্ছে ওয়াটার ড্রপলেট, যার মধ্যে কিছু পরিমাণে এসএনএফ বা সল্ট থাকতে পারে। আর এই যে কালো লম্বা অংশগুলো দেখছো, এটা হচ্ছে ফ্যাটের ক্রিস্টাল। আর লিকুইড ফ্যাট বা নন গ্লোবিউলার ফ্যাট হচ্ছে এই হলুদ অংশটা। এটাই হচ্ছে একটা বাটারের টিপিক্যাল স্ট্রাকচার। এখন আসো, তাহলে বাটারের মধ্যে ফ্যাট কি ফর্মে থাকে? ফ্যাট এক্সিস্ট ইন বাটার ইন দ্য ফর্ম অফ লিকুইড ফ্যাট এবং ইনটেক গ্লোবিউল। এই যে ইনটেক গ্লোবিউল ফর্মেও আছে, আবার লিকুইড ফর্মেও আছে। লিকুইড ফ্যাট মেক্স দ্য কন্টিনিউয়াস ফেজ ইন বাটার। এই বাটারের মধ্যে কন্টিনিউয়াস ফেজটা তৈরি করে কে? এই লিকুইড ফ্যাটটা, যার মধ্যে ওয়াটার ড্রপলেট এন্ড এয়ার সেলস ডিসপার্সড ইন দ্য কন্টিনিউয়াস ফেজ। দ্যাট মিন্স এই ওয়াটার সেল এবং এয়ার যেটা থাকে সেটা ডিসপার্সড কন্ডিশনে থাকে। এবং সাম অ্যামাউন্ট অফ ফ্যাট ইজ প্রেজেন্ট ইন ক্রিস্টাল ফর্ম। এই যে দেখো, ক্রিস্টাল ফর্মেও কিছু ফ্যাট আছে। A considerable part of crystalline fat may be inside the fat globule. এই যে ফ্যাট গ্লোবিউলের মাঝখানেও একটা কনসিডারেবল অ্যামাউন্টের ফ্যাট ক্রিস্টাল ফর্মে থাকবে। এটা কেন থাকবে? কারণ কি, চার্নিং যখন করা হয় তখন ক্রিমের টেম্পারেচারটা 9 থেকে 12 ডিগ্রি এর মধ্যে রাখা হয়। এই টেম্পারেচার যদি আরো বেশি রাখো, তাহলে দেখবা এই ক্রিস্টালের পরিমাণটা আরো বেড়ে যাবে। আবার টেম্পারেচারটা যদি বেশি রাখো, সেই ক্ষেত্রে দেখবা এই ক্রিস্টাল ফ্যাটের পরিমাণ কমে যাবে, লিকুইড ফ্যাটের পরিমাণ বেড়ে যাবে। কারণ কি বলো দেখি? মেল্টিং পয়েন্ট। মেল্টিং পয়েন্ট। সচরাচর কি দেখি আমরা? শীতকালে দেখি না নারকেলের তেল কি জমে যায় না? জমে যায়। আবার একটু গরম করলে সেটা লিকুইড হয়ে যায়। তার মানে টেম্পারেচার কম হলে ফ্যাট গুলো একটু ক্রিস্টাল ফর্মে আসবে, আর টেম্পারেচার যদি বেড়ে যায় সেক্ষেত্রে লিকুইড ফর্মে আসবে। সহজ হিসাব। আচ্ছা, তাহলে কি হচ্ছে, কেন হচ্ছে? চার্নিং লিকুইড ফ্যাট ইজ এক্সট্রুডেড ফ্রম দ্য গ্লোবিউল মেইনলি বাই স্প্রেডিং ওভার দ্য এয়ার বাবলস। এই যে এরকম যেগুলো ছিল, দ্যাট মিন্স ইনটেক বাবল গুলো ছিল, এই লিকুইড ফ্যাট যে আসছে, এই ফ্যাট গুলো কোন জায়গা থেকে আসছে? ফ্যাট গুলো মেইনলি এই বাবলের ভিতর থেকে আসছে। আর লাস্টে, বাট দেয়ার আর অলসো ক্রিস্টাল আউটসাইড দ্য গ্লোবিউল এন্ড দিস
এগ্রিগেট টু কন্টিনিউয়াস নেটওয়ার্ক। এই যে পোর্শনটা আছে তার একটা কন্টিনিউয়াস নেটওয়ার্ক তৈরি করেছে, যেটা কিনা গ্রো টুগেদার টু ফর্ম এ সলিড স্ট্রাকচার। বাটারের যে সলিড স্ট্রাকচার সেইটাই দিয়েছে মেইনলি এই ক্রিস্টালাইন ফ্যাট গ্লোবিউল গুলা, ক্রিস্টালাইন ফ্যাট গুলা, এবং হুইচ মেইনলি রেসপন্সিবল ফর বাটার ফার্মনেস। দ্যাট মিনস যত বেশি ক্রিস্টাল ফর্মে ফ্যাট থাকবে বাটারটা তত শক্ত হবে, আর যত কম এই ফর্মে থাকবে তত বাটারটা গ্রিজি টাইপের হবে, অয়েলি টাইপের হবে। তাহলে যদি আমরা বাটারকে খুব বেশি ঠান্ডা অবস্থায় চার্নিং করি, তা ক্রিমকে খুব বেশি চার্নিং, যেমন 3 ডিগ্রি 4 ডিগ্রিতে, সেই ক্ষেত্রে বাটারটা কি হবে? শক্ত Crystal. হবে। শক্ত হবে। আর যদি আমরা 15 ডিগ্রি 16 ডিগ্রি এরকম টেম্পারেচারে করি, দেখবা সেক্ষেত্রে বাটারটা খুবই অয়েলি টাইপ হবে। দেখবা যে অনেক ক্ষেত্রে বাটার হতেই চাইবে না। এই কারণে বাটার যখন তৈরি করা হয় ক্রিমের টেম্পারেচারটা রাখা হয় 9 থেকে 12 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। আচ্ছা, কেউ কি এখন বলতে পারবা যে এই চার্নিং এর ফলে কি হচ্ছে মেইনলি? এতক্ষণ যে চিল্লালাম, যে কোনো একজন বলো দেখি। স্যার, চার্নিং এর ফলে মিল্ক ফ্যাটের মধ্যে ইয়ার ইনকর্পোরেট হচ্ছে, এবং মিল্ক ফ্যাটের যে মিল্ক ফ্যাট মেমব্রেনটা যেটা আছে, যেটা ফসফোলিপিড বাইলেয়ার দিয়ে তৈরি, সেই ফসফোলিপিড বাইলেয়ারটা ভেঙে যাচ্ছে, যার কারণে সেখানে ফ্যাট গ্লোবিউল গুলোর মধ্যে ক্ল্যাম্প তৈরি করা সম্ভব হচ্ছে। এবং সেই ক্লাম্পিং, এবং আমরা জানি যে মিল্ক ফ্যাটটা গ্লোবিউলার ফর্মে থাকে, কিন্তু সেটা কিছুটা স্যার ক্রিস্টালাইন ফর্মেও থাকে এবং লিকুইড ফর্মেও থাকে, গ্লোবিউল গুলোর মধ্যে ফ্যাটটা থাকে ক্রিস্টাল এবং লিকুইড ফর্মে। লিকুইড এটার ফর্ম। কারণ হচ্ছে স্যার ফ্যাটি অ্যাসিডের বিভিন্ন মেল্টিং পয়েন্টের কারণ, ডিফারেন্স অফ মেল্টিং পয়েন্ট। এবং তারপর স্যার সেই লিকুইড যে ফ্যাটটা, সেটা হচ্ছে মেইনলি কন্টিনিউয়াস ফেজটা তৈরি করে, আর ক্রিস্টালাইন যে ফ্যাট পোর্শন থাকে সেটা হচ্ছে একটা নেটওয়ার্ক তৈরি করে, এবং যার কারণে বাটারের ফার্মনেসটা পাওয়া যায়। এবং তার মধ্যে ওয়াটার গ্লোবিউল থাকে, যাতে সামান্য পরিমাণ সল্ট বা এসএনএফ জাতীয় জিনিস থাকতে পারে। এখন তোমরা যা একটু, আচ্ছা আচ্ছা সবাই একটু এইখানে দেখো, যে আমি যদি বলি যে ক্রিমের মধ্যে ফ্যাট গুলো ছিল ওয়াটারের মধ্যে, সহজ ভাষায় যে ক্রিমের মধ্যে ফ্যাট গুলো ছিল ওয়াটারের মধ্যে ডিসপার্স কন্ডিশনে। ক্রিমের মধ্যে ওয়াটারটা ছিল কন্টিনিউয়াস ফেজে, আর ফ্যাটটা ছিল ডিসকন্টিনিউয়াস ফেজে বা ডিসপার্স ফেজে। যখন আমরা এর মধ্যে এজিটেশন দিলাম, দ্যাট মিনস চার্নিং করলাম, তখন ফ্যাট গ্লোবিউল গুলো চার্নের চারপাশে বাড়ি খেলো এবং পরস্পর নিজেদের মধ্যেও বাড়ি খেতে লাগলো। এতে করে কি হলো, ফ্যাট গ্লোবিউল গুলোর মধ্যে যে নেগেটিভ চার্জ ছিল, এই নেগেটিভ চার্জটা কি কারণে ছিল? এই ফসফোলিপিড বাইলেয়ারের কারণে। এই লেয়ারটা তখন ভেঙে গেল। তখন কি হচ্ছে, তখন দেখো এই কিছু কিছু ফ্যাট গ্লোবিউল গুলা তোমার ভেঙে যাচ্ছে, কিছু কিন্তু ইনটেকই থাকছে, কিছু অল্প পরিমাণ ভাঙছে। তো যেই ফ্যাট গ্লোবিউল গুলো ভেঙে গেল, তখন এর ভিতর থেকে যে লিকুইড ফ্যাটটা ছিল, সেই লিকুইড ফ্যাটটা কোথায় চলে আসছে? বাইরের দিকে চলে আসছে কিন্তু, এবং ক্রিস্টাল ফ্যাটটা কিছু ফ্যাট গ্লোবিউলের মধ্যে থেকে যাচ্ছে। আবার কিছু কিছু ক্ষেত্রে যখন পুরো ড্রপলেটটাই ফেটে যাচ্ছে, তখন ক্রিস্টাল গুলো বাইরে চলে আসছে। তার মানে বাটারের মধ্যে কি থাকছে? বাটারের মধ্যে কন্টিনিউয়াস ফেজে তোমার এই লিকুইড অয়েলটা থাকছে, তার ভিতরে ডিসপার্সড কন্ডিশনে থাকছে তোমার এই যে ওয়াটারের ড্রপলেট, যার মধ্যে কিছু পরিমাণে এসএনএফও থাকতে পারে, যার মধ্যে কিছু ক্রিস্টালাইন ফ্যাট গ্লোবিউলও থাকতে পারে, এবং তার মধ্যে এই যে ক্রিস্টালাইন ফ্যাট গুলো থাকবে যারা একটা নেটওয়ার্ক তৈরি করছে। এটাই হচ্ছে বাটারের স্ট্রাকচার। আর
যদি চার্নিং এর সময় আমরা প্রিন্সিপালসটা বলতে চাই, তাহলে এখানে দেখো যে মিল্ককে আমরা প্রথমে সেপারেশন করলাম, সেপারেশন করে আমরা ক্রিম পেলাম। এই ক্রিমটাকে যদি আমরা চার্নিং করি, চার্নিং করলে সবার আগে কি তৈরি হচ্ছে, এর মধ্যে একটা এয়ার বাবল তৈরি হচ্ছে বা এয়ার ইনকর্পোরেশন হচ্ছে। এই এয়ার ইনকর্পোরেশনের ফলে যে বাবল গুলো তৈরি হচ্ছে, এই মিল্ক ফ্যাট গ্লোবিউল গুলা এই বাবলের চারপাশে প্রথমে কি হচ্ছে, প্রথমে কোলিড হচ্ছে, তারপরে কি হচ্ছে, কোলিসেন্স হচ্ছে। এই কোলিসেন্স হওয়ার ফলে তখন ছোট ছোট দেখো এখানে স্মল গ্র্যানিউলস এর মতো তৈরি হচ্ছে বা স্মল ক্লাম্পের মতো তৈরি হচ্ছে। এই ক্লাম্প গুলো যখন আবার একটার সাথে আরেকটা আবার কোলিসেন্স হচ্ছে, তখন কি হচ্ছে, লার্জ গ্র্যানিউল তৈরি হচ্ছে। এই লার্জ গ্র্যানিউল গুলোকে আমরা এই লার্জ গ্র্যানিউল গুলো দেখতে কেমন হবে, আমি বলছি কেমন হবে বলো দেখি, কিসের সমান? পি শেপ। ছোট ছোট পি শেপ বা ছোট ছোট মটরশুঁটির দানার মতো হবে। তারপরেও যদি আমরা এর উপরে ওয়ার্কিং করি, দ্যাট মিনস আরেকটু চার্নিং করি, অথবা আমরা যদি যে ওয়ার্কিং বা বাড়াবাড়ি, নুরুল ইসলাম স্যার একটা টার্ম বলতো যে আমরা যদি এই, আচ্ছা এটা বলা দরকার নাই, আমরা যদি আরো একটু চার্নিং করি বা এটার উপরে ওয়ার্কিং করি, সেক্ষেত্রে আমরা বাটার পাবো। যে বাটারের মধ্যে আমরা কি দেখব, যে বাটারের মধ্যে কন্টিনিউয়াস ফেজে আমাদের যে বাটারের স্ট্রাকচারটা হবে, এই যে এই স্ট্রাকচার। আমি একই কথা বারবার বলছি, তোমরা কি বুঝতে পারছো নাকি কোনো জায়গায় কনফিউশন হয়েছে? থাকলে প্রশ্ন করো। জি স্যার, বুঝতে পারছি। এই শাওন, বুঝছো? শাওন, প্রান্ত আছো? জি স্যার। আনমিউট হচ্ছিল না স্যার। বুঝতে পারছো? ইমালশন থাকে। So water in oil. স্যার ওয়াটার ইন অয়েল ইমালশন। আইভি বলো। আইভি আছো? জি স্যার। তুমি বলো দেখি যে বাটার কি, একদম সহজ ভাষায় বলবা, বাংলা ইংলিশ মিক্সড করে কোনো সমস্যা নাই, যে এখন পর্যন্ত কি বুঝছো, মেইনলি বাটারটা কি? স্যার বাটারটা হচ্ছে একটা ফ্যাট রিচ প্রোডাক্ট, যেটার মধ্যে নট লেস দেন 80% ফ্যাট থাকবে এবং এটার ইমালশনটা হবে ওয়াটার ইন অয়েল ইমালশন। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে রাখি যে এক এক দেশের স্ট্যান্ডার্ড এক এক রকম, কিন্তু সব জায়গাতেই কিন্তু মনে রাখবা যে বাটারের ক্ষেত্রে তোমার 80% এর নিচে যদি ফ্যাট আসে সেটাকে বাটার বলা যাবে না। তবে যদি বাটারকে ইন্ডিজেনাস মেথডে তৈরি করো, অথবা ওই যে প্রথম দিকে যে ছবিগুলো দেখালাম যে উডেন চার্ন গুলোতে বা ম্যানুয়াল মেথডে, সেই ক্ষেত্রে কিন্তু বাটারটাকে একদম মানে যে ইন্ডাস্ট্রিয়াল মেথডের মতো এত সুন্দরভাবে তৈরি করা যায় না। কোনো কোনো ক্ষেত্রে দেখবা যে বাটারের মধ্যে 30%ও ওয়াটার থাকতে পারে। তখন বলতে পারো স্যার এটা কি বাটার বলা যাবে? ডেফিনেশন অনুযায়ী বাটার বলা যাবে না, কিন্তু এগুলো কিন্তু অনেক সময় দেশি বাটারে 30% পর্যন্ত ওয়াটার থাকতে পারে। তবে এফএওর যে স্ট্যান্ডার্ড, এই স্ট্যান্ডার্ড অনুযায়ী অবশ্যই এফএওর যে স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী বাটারে অবশ্যই তোমার ফ্যাট থাকতে হবে 80%, ম্যাক্সিমাম ওয়াটার বা ময়েশ্চার থাকতে পারবে 16% এবং এসএনএফ থাকতে পারবে ম্যাক্সিমাম 2%।
তবে সচরাচর তোমার যদি সল্ট অ্যাড করো, ম্যাক্সিমাম সল্ট থাকতে পারবে, এটা হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড, যেটা ম্যাক্সিমাম সল্ট থাকতে পারবে 3%। এই পারমিতা বলো দেখি। হ্যাঁ স্যার বলেন। বাটারের মানে বাটার কি? স্যার বাটার এক ফ্যাটি সাবস্টেন্স যেটার মধ্যে নট লেস দেন 80% মিল্ক ফ্যাট থাকবে, আর হচ্ছে এটার মধ্যে ওয়াটার ইন অয়েল মানে ইমালশন হবে। আর ময়েশ্চার কত পার্সেন্ট থাকবে? ময়েশ্চার ম্যাক্সিমাম 16%। ম্যাক্সিমাম 60%। আর এসএনএফ থাকবে কত পার্সেন্ট? স্যার এটা আমি খেয়াল করিনি। ম্যাক্সিমাম 2%। আচ্ছা এই আনোয়ার বলো দেখি। জি স্যার। বাটারের জন্য কোন প্রসেসটা একদম, বাটারটা তৈরি করা হয় কোন প্রসেসে বলো দেখি? স্যার চার্নিং। আর কোন ইকুইপমেন্ট দিয়ে? স্যার চার্নিং মেশিন স্যার। চার্নিং মেশিন বলে এটাকে? এটাকে চার্ন বা বাটার চার্ন বলে। ফারহানা বলো দেখি। ফারহানা নাই? স্যার একটা প্রশ্ন ছিল। বলো। স্যার ফ্লোকুলেশন আর কোলিসেন্স স্যার এই দুটার মধ্যে একটু পার্থক্যটা কি? আচ্ছা, ফোকুলেশনটা কি? ফোকুলেশন হচ্ছে যে সবার আগে তোমাকে বুঝতে হবে হচ্ছে কলিডটা কি। কলিডটা হচ্ছে এই যে দুইটা ফ্যাট গ্লোবিউলস এর মধ্যে যখন একটা ধাক্কা লাগে তখন তোমার এই দুইটা ফ্যাট গ্লোবিউল যখন অ্যাটাচ হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে কলিড। এই কলিডের পরের স্টেপটা আসে হচ্ছে তোমার ফোকুলেশন। এখানে কি হয়, খুব মানে অল্প কিছু পরিমাণ ফ্যাট গ্লোবুল একসাথে অ্যাটাচ হয়। যেই অ্যাটাচটা হলে ওই যে ছানা কাটলে দেখছো যে ফ্লেক তৈরি হয়। এই যে সিওবি টেস্টের কথা মনে আছে আমাদের, অ্যালকোহল টেস্ট, সিওবি টেস্ট। জি স্যার। কার্ড তৈরি করে কার্ড। না 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 না, সিওবি টেস্টের সময় যখন পজিটিভ হতো বা অ্যালকোহল টেস্টের সময় যখন পজিটিভ হতো তখন দেখছো না যে ছোট ছোট ফ্লেক তৈরি হতো। বললাম স্যার টেকনোলজিতে এসে যদি কেমিস্ট্রি মার্কেট মিল্ক ধরেন তাহলে হবে। ফ্লেকটা হচ্ছে খুবই, ফোকুলেশনটা হচ্ছে খুবই ছোট ছোট দানার মতো দেখা যাবে এরকম একটা অ্যাটাচ। আর কোলিসেন্সটা কি, যখন ফ্যাট গ্লোবিউল গুলো একসাথে জমা হয়ে যাচ্ছে, অনেকগুলো ফ্যাট গ্লোবিউল একসাথে জমা হচ্ছে, এই জমা হওয়ার প্রক্রিয়াটা হচ্ছে কোলিসেন্স। এই ওয়াসিফ বলো দেখি। জি স্যার। তুমি চার্নিং এর প্রিন্সিপালসটা বলবা, দ্যাট মিন্স চার্নিং এর সময়টা কি হচ্ছে। স্যার প্রথমে যখন চার্নিং হচ্ছে তখন স্যার মিল্কের মধ্যে যে ফ্যাট গ্লোবিউল গুলো আছে সেগুলার যে ফসফোলিপিড বাইলেয়ার গুলো থাকে সেগুলা ভেঙে যাচ্ছে। এজন্য দুইটা ফ্যাটের মধ্যে যে নেগেটিভ এনার্জি ছিল যার জন্য বিকর্ষণ হতো সেটা আর থাকে না এবং এয়ার ইনকর্পোরেশন হয়। এজন্য দেখা যায় যে ফ্যাট গ্লোবিউল গুলো আস্তে আস্তে জোড়া লাগতে থাকে। তো এক সময় যখন এগুলো আস্তে আস্তে আরো চার্নিং করা হয় তখন এগুলো জোড়া লেগে ক্লাম্প মতো তৈরি করে। ওয়াসিফ একটু দাঁড়াও। জি স্যার। এই যে
তোমরা এখানে দেখছো একটা স্টেজ, আমি হয়তো বলতে ভুলে গেছিলাম তোমাদের, এই যে প্রথমে যে এয়ার ইনকর্পোরেশন হলো এবং ফ্যাট গ্লোবিউল গুলো যে এর চারপাশে অ্যাটাচ হচ্ছে, এই এই কন্ডিশনে যখন আসে তখন কিন্তু ফোম তৈরি হয়। বুঝতে পারছো? টার্নিং যখন করা হয় না, প্রথমে কিন্তু একবার ডাইরেক্ট বাটার তৈরি হয় না, প্রথমে কিছুটা ফেনার মতো ফোম আকারে তৈরি হয়। বুঝছো? জি স্যার। এই যে এয়ার ইনকর্পোরেশনের পরে তারপরে যখন টার্নিং চলতেই থাকে, এয়ার ইনকর্পোরেশনের পরে তার সারফেসে কিছু এই যে ফ্যাট গ্লোবিউল গুলো অ্যাটাচ হয়, তখন এখানে একটা ফোমের মতো তৈরি হয়। বুঝতে পারছো? জি আচ্ছা, স্যার। তারপরে তোমার ওই যে ফ্যাট গ্লোবিউল গুলো ধীরে ধীরে জোড়া লাগতে থাকে। বলো তারপরে কি হয়? তারপরে স্যার এটা এটা আস্তে আস্তে ক্লাম করতে থাকে এবং ফ্যাট গ্লোবিউল গুলা ভেঙে কিছু ফ্যাট হচ্ছে কন্টিনিউয়াস ফেজে চলে আসে এবং কিছু ফ্যাট ইনটেক ফ্যাট গ্লোবিউল আকারে থাকে এবং এবং এছাড়াও কিছু ফ্যাট ক্রিস্টাল ফর্মেও থাকে, যেটা ফ্যাট গ্লোবিউলের ভিতরেও থাকে কিছু, এবং কিছু কন্টিনিউয়াস ফেজেও চলে আসে, কন্টিনিউয়াস ফেজে যেগুলো আসে তারা একটা নেটওয়ার্ক নেটওয়ার্ক তৈরি করে। জি স্যার। এটাই কিনা সলিড স্ট্রাকচার। গুড, তোমরা ভালোই বুঝেছো। নেক্সট ক্লাসে তোমাদের এই যে যে স্যার বাটারের যে ক্লাসিফিকেশনটা আছে এখান থেকে শুরু হবে। হ্যাঁ, এই আমার কথা শোনা যায়? জি স্যার। জি স্যার। নেক্সট ক্লাস তোমাদের আশিক স্যার শুরু করবে। যদি কিছু না বুঝো তারপরে যদি কিছু ভুলে যাও স্যারকে জিজ্ঞেস করো। আর আমি তোমাদের আজকে কি পড়ালাম তাহলে, বাটার কি, ওই বাটারের পুরো প্রসিডিউর সম্পর্কে একটু হালকা ধারণা দিছি। আর এই যে চার্নিংটা কিভাবে হয়, চার্নিং কি কি ধরনের চার্নার থাকে, বিভিন্ন যে স্ট্যান্ডার্ড গুলো আছে এগুলো নিয়ে আলোচনা করছি। ঠিক আছে? তোমরা নেক্সট ক্লাসে বাটারের ক্লাসিফিকেশন থেকে শুরু করবা। কোনো প্রশ্ন আছে? এই কোনো প্রশ্ন আছে? স্যার, এয়ার ইনকর্পোরেশন করার পর এয়ার বাবলের পাশে যে স্যার মিল্ক ফ্যাট গ্লোবিউল গুলো জমা হতে থাকে, সেটা তো স্যার অবশ্যই তখন ওদের যে বাইলেয়ারটা সেটা ভেঙে যাওয়ার পর। হ্যাঁ, ওকে। এয়ারের সাথে যখন তোমার এই যে এখানে একটা জিনিস দেখো, ভালো একটা প্রশ্ন করছো। প্রসেস গুলো কিন্তু একটার পরে একটা হচ্ছে এমন না, বুঝছো? প্রসেস গুলো কন্টিনিউয়াসলি চলতে থাকে। তবে হয়ে গেল এই যে যদি এখানে ইন্ডিভিজুয়ালি এই যে যেমন দেখো দুইটা ফ্যাট অথবা ছোট একটা ক্লাম্প এখানে কিন্তু এসে এয়ার বাবলের চারপাশে জড়ো হচ্ছে। আবার যদি এখানে এসে ডাইরেক্ট একটা ফ্যাট গ্লোবিউল জোড়া লাগে, তাহলে কি লেয়ার ভাঙার দরকার আছে? না স্যার। এই কারণে সব পুরো প্রসেসটা কিন্তু মোটামুটি কন্টিনিউয়াসলি হচ্ছে। কারণ কি, যখন চার্নিং হচ্ছে, চিন্তা করো যে ক্রিমের মধ্যে যখন প্রচন্ড বেগে এজিটেশন হচ্ছে, তখন কিছু ফ্যাট গ্লোবিউল যে ধরো বাটার চার্নের গায়ে বাড়ি খেলো, তখন তো এখানে ফ্যাট গ্লোবিউলের মেমব্রেন কিছুটা রাপচার হচ্ছে। আবার কিছু বাড়ি খেলো না, সেগুলো হয়তো যায় দেখো এয়ার এর পোর্শনে অ্যাটাচ হচ্ছে। আবার কিছু পোর্শন দেখো হয়তো কিছুই হচ্ছে না, ইনটেক ফর্মেই আছে, ফ্যাট গ্লোবিউল মেমব্রেনটা ভাঙছেই না, বাটারের মধ্যে যেও ভাঙছে না, ইনটেক ফর্মে থাকছে না। মানে পুরো প্রসেসটাই কিন্তু মানে সকল ফ্যাটেরই যে একই রকম হবে এমন না। বুঝতে পারছো? জি স্যার। আর কোনো প্রশ্ন আছে? তোমরা এই স্লাইডের একটা ছবি তুলে রাখো। তুলছো? জি স্যার। এই স্লাইডের একটা ছবি তুলে রাখো। উঠাইছো? জি স্যার। এটার একটা উঠায় রাখো। এটারও একটা উঠায় রাখো। এটার একটা উঠায় রাখো।
এই যে কোডেক্সের ডেফিনেশনের একটা উঠায় রাখো, এই FSSAI এর একটা উঠায় রাখো। এই স্লাইডটার একটা ছবি উঠায় রাখো। স্যার আসসালামু আলাইকুম। স্যার আমাকে যখন ডাকছিলেন তখন মেইনলি আমি অ্যাটেন্ডেন্স দিচ্ছিলাম, তো এই জন্য আর কি রেসপন্স করতে পারিনি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তো তাহলে তোমরা তো মানে ছবি উঠায় নিছো না, স্ন্যাপশট নিছো না, পরে তোমাদের লেকচার ম্যাটেরিয়াল স্যার দিয়ে দিবে আর কি। তবে তোমরা এইটুকু পড়াশোনা করো, আর যদি কোথাও কিছু না বোঝো আগামী ক্লাসে স্যারকে জিজ্ঞেস করো। আর যদি আমি আসি তাহলে তো আসি। তো ঠিক আছে, হ্যাঁ, আশা করি বাটার কি একটু হলেও ধারণা হয়েছে। জি স্যার। হচ্ছে ফ্যাট রিচ ডেইরি প্রোডাক্ট যেখানে কিনা 80% ফ্যাট থাকবে, ম্যাক্সিমাম 16% ওয়াটার থাকবে, যেটা তৈরি হবে চার্নিং প্রসেসের মাধ্যমে ক্রিম অথবা মিল্ক থেকে অথবা কার্ড থেকে, যেখানে ইমালশনটা হবে কি ইমালশন বলো দেখি? ওয়াটার ইন অয়েল। ইমালশন হবে এটাই। তো ঠিক আছে, হ্যাঁ, এইটুকু মনে রাখবা। আজকের মতো শেষ করি, 13 মিনিট বেশি নিছি আর কি তোমাদের, ওই যে তোমাদের আসতে দেরি হয়েছে এই কারণে। তো অ্যাটেন্ডেন্স তো সবাই দিছো? জি স্যার। সবাই ভালো থাকো, থ্যাংক ইউ।